আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা কাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আহ আমাদের সবার দোয়ায় এবং নিজেরও আহ, প্রচেষ্টায় সবাই ভালো আছো। আমরা ক্লাস করব আজকে জুওলজির 4 অধ্যায়ের এমন 3টা টপিক যে 3টা টপিক নরমালি পরীক্ষায় আসে, এবং জুওলজি 7 অধ্যায়ের এমন 3টা টপিক যে 3টা টপিক না পড়ে গেলে তোমার আসলে রিটেন প্রিপারেশন এবং সাথে এমসিকিউ কিছুটা প্রিপারেশন ঘাটতি থেকে যাবে। আমরা আজকে প্রথমে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টার নাম হচ্ছে রক্ত এবং সঞ্চালন। তাহলে আমরা প্রথমে কোন অধ্যায়টা নিয়ে আলোচনা করব? প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে রক্ত এবং সঞ্চালন, ব্লাড অ্যান্ড সার্কুলেশন। আমি আবারও বলতেছি, রক্ত এবং সঞ্চালন, ব্লাড অ্যান্ড সার্কুলেশন। আমি লিখে দিচ্ছি, দেখো। সো আমরা এখন শুরু করব হচ্ছে ব্লাড অ্যান্ড সার্কুলেশন, এই অধ্যায়টা শুরু করব। হ্যাঁ, ব্লাড অ্যান্ড সার্কুলেশন এই অধ্যায়টা শুরু করব। আমি তোমাদেরকে আবারও বলে দেই, এই অধ্যায়ে অনেক অনেক টপিক আছে যে টপিকগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বাট যে টপিকগুলো তোমরা আসলে না পড়ে পরীক্ষা হলে যাবা না, সেরকম 3টা টপিক আমি তোমাদেরকে আগে বলে দেই। তোমরা এই অধ্যায়ে অবশ্যই পড়বা রক্ত জমাট বাঁধার যে কৌশল, রক্ত জমাট বাঁধার কৌশল। হ্যাঁ, রক্ত জমাট বাঁধার কৌশল। এরপরে অবশ্যই যেটা পড়বা সেটা হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। এই প্রশ্ন দুইটা তোমরা অনেকেই ভুল করো, হৃৎপিণ্ডের মাধ্যমে বুঝতে ভুল করো আর কি, রক্ত সংবহন। এবং লাস্ট যে টপিকটা তোমরা আমি বলবো এবার পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট, একই জিনিস, জাস্ট প্রশ্ন যদি দিয়ে দিই, মানব দেহে রক্ত সংবহন। এই সো এই অধ্যায়ে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন ব্যারো রিসেপ্টর আছে, মায়োজেনিক নিয়ন্ত্রণ আছে, বেশ কিছু টপিক আছে। বাট আমি তোমাদের যদি বলি, তোমরা যারা ইন্টারমিডিয়েট 25 ব্যাচ রয়েছে তাদের জন্য একটা সাজেশন বলতে পারো, এই 3টা টপিক তোমরা না পড়ে পরীক্ষা দিতে যাবা না। হ্যাঁ, এই বাদে আরেকটা আছে, তোমরা সবাই জানো যে হৃৎপিণ্ড যেটা হার্ট, এই হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, এই হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের যে চিত্রটা রয়েছে, লম্বচ্ছেদের যে চিত্রটা রয়েছে, এটাও কিন্তু পরীক্ষায় 100% আসবে। এটাও কিন্তু পরীক্ষায় 100% আসবে। তোমরা এটা 9-10-এ পড়ে এসেছো, ইন্টারমিডিয়েটেও আশা করছি করছো। সো এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে, তুমি প্র্যাকটিস করবে, এটা পরীক্ষা কিন্তু আসবেই, নাম্বারে ইনশাল্লাহ এটা আসবে। সো আমি তোমাদেরকে আজকে এই রক্ত অধ্যায় থেকে যে 3টা টপিক পড়াবো, পরীক্ষায় যে তোমরা ইনশাল্লাহ পাবা, সেই টপিক 3টা হচ্ছে রক্ত জমাট বাঁধার কৌশল, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন এবং মানবদেহে রক্ত সংবহন। আমি আবারও বলতেছি, রক্ত জমাট বাঁধার কৌশল, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন এবং মানবদেহে রক্ত সংবহন। এই 3টা টপিক যদি আজকে তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আমার বিশ্বাস তোমরা ক্লাস শেষে এটা খুব ভালোভাবে পারবা এবং পরীক্ষা হলেও যে কিন্তু ভালোভাবে পারবা। তোমাদের শুধু একটা এইচডব্লিউ আমি দিলাম, সেই এইচডব্লিউটা হচ্ছে এই যে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র রয়েছে, এই লম্বচ্ছেদের চিত্রটা খাতায় প্র্যাকটিস করে আমাকে অবশ্যই এডুকেশন বাংলাদেশের যে ইনবক্স রয়েছে পেজের, এই ইনবক্সে দিয়ে দিবা, ঠিক আছে আমার কথা? আর এই বাদে যেগুলো আমি তোমাদেরকে এখন পড়াবো, এইগুলো তোমাদের পড়ানোর জন্য আমরা এখন চেষ্টা করব। চলো দেখো, তো প্রথমে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে রক্ত জমাট বাঁধার কৌশল। রক্ত জমাট বাঁধার কৌশল, রক্ত জমাট বাঁধার কৌশল। ঠিক যতটুকু নয় ততটুকু বলবো, কারণ এটা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখো, রক্ত জমাট বাঁধার কৌশল, এই পদ্ধতিটাকে বলা হয় রক্ততঞ্চন। হ্যাঁ, রক্ততঞ্চন। রক্ততঞ্চন, আর রক্ততঞ্চন এটাকে ইংলিশে বলে ব্লাড ক্লটিং। রক্ততঞ্চনকে ইংলিশে কি বলে? রক্ততঞ্চনকে ইংলিশে বলে হচ্ছে ব্লাড ক্লটিং। হ্যাঁ, আর এই ব্লাড ক্লটিং এ মোট 13টা ফ্যাক্টর সাহায্য করে। 13টা ফ্যাক্টর সাহায্য করে। কয়টা ফ্যাক্টর সাহায্য করে? 13টা ফ্যাক্টর সাহায্য করে। আমরা আবার মনে রাখবো, ব্লাড ক্লটিং এ কিন্তু মোট 13টা ফ্যাক্টর সাহায্য করে। এই 13টা যে ফ্যাক্টর সাহায্য করে, এই 13টা ফ্যাক্টরকে কি কি ফ্যাক্টর বলবো? দেখো, ক্লটিং এ সাহায্য করছে, এরা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। তাহলে ক্লটিং এ সাহায্য করছে, তাহলে এরা কি ফ্যাক্টর? ক্লটিং ফ্যাক্টর। তাহলে এই পর্যন্ত আমি তোমাদেরকে আবারও বলি, রক্ত জমাট বাঁধার যে কৌশল পড়ার আগে তোমরা মনে রাখবা, রক্ত জমাট বাঁধতে আমাদের যে রক্তকণিকাটা সাহায্য করে সেই রক্তকণিকার নাম হচ্ছে অনুচক্রিকা। রক্ত জমাট বাঁধতে আমাদের যে রক্তকণিকাটা সাহায্য করে সেই রক্তকণিকার নাম হচ্ছে অনুচক্রিকা। 3 ধরনের রক্তকণিকা রয়েছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এর মধ্যে অনুচক্রিকা আমাদেরকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং অনুচক্রিকাকে মোট 13টা ক্লটিং ফ্যাক্টর এই রক্ত জমাট বাঁধার প্রসেসে হেল্প করে। তাহলে অনুচক্রিকাকে মোট 13টা ক্লটিং ফ্যাক্টর এই রক্ত জমাট বাঁধার প্রসেসে সাহায্য করে। এর মধ্যে প্রধান যে 4টা ফ্যাক্টর রয়েছে, এই প্রধান 4টা ফ্যাক্টর মনে রাখা একদমই ফরজ।
সহজ। হ্যাঁ, এর মধ্যে 13টা ফ্যাক্টরের মধ্যে প্রধান যে 4টা ফ্যাক্টর, এই প্রধান 4টা ফ্যাক্টর মনে রাখা একদম ফরজ। কেন? এই 4টা ফ্যাক্টর দিয়েই আসলে পুরো রক্ত জমাট বাঁধার কৌশলটা তুমি মনে রাখতে পারবা। এই 4টা ফ্যাক্টরের নাম মনে রাখার টেকনিক হচ্ছে ফুল পড়ে টুপ করে, ফুল পড়ে টুপ করে। তাহলে এই 4টা ফ্যাক্টর মনে রাখার টেকনিক কি? এই 4টা ফ্যাক্টর মনে রাখার টেকনিক হচ্ছে ফুল পড়ে টুপ করে। হ্যাঁ, এই ফুল দিয়ে ফাইব্রিনোজেন আমরা সবাই জানি, ফুল দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন, ফুল দিয়ে কি বাবারা? ফাইব্রিনোজেন। পরে দিয়ে কি বলো? পরে দিয়ে হচ্ছে প্রোথ্রম্বিন, পরে দিয়ে হচ্ছে প্রোথ্রম্বিন, পরে দিয়ে টুপ দিয়ে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, টুপ দিয়ে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, এবং করে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, এবং করে দিয়ে কি বলো? ক্যালসিয়াম আয়ন। তাহলে রক্ত জমাট বাঁধার মোট 13টা ফ্যাক্টর রয়েছে। আমরা রক্ত জমাট বাঁধার প্রসেসকে বলি হচ্ছে ব্লাড ক্লটিং প্রসেস। তো এই জন্য ওই 13টা ফ্যাক্টরকে আমরা বলবো হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, যারা অনুচক্রিকাকে সাহায্য করে। এবং ওই 13টা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে 4টা ক্লটিং ফ্যাক্টর হচ্ছে প্রধান। যে 4টা ক্লটিং ফ্যাক্টর মনে রাখাটা ফরজ। কিসের জন্য মনে রাখা ফরজ? এই যে রক্ত জমাট বাঁধার কৌশলটা মনে রাখার জন্য ফরজ। এবং ওই 4টা ফ্যাক্টর মনে রাখার টেকনিক হচ্ছে ফুল পরে টুপ করে। ফুল দিয়ে কি জিনিস? ফুল দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন, পরে দিয়ে প্রোথ্রম্বিন, টুপ দিয়ে থ্রম্বোপ্লাস্টিন, এবং করে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। হ্যাঁ, তো আমরা এখন যেটা পড়তেছি তোমরা সবাই জানো ব্লাড ক্লটিং প্রসেস, রক্ত জমাট বাঁধার কৌশল, ব্লাড ক্লটিং প্রসেস বা রক্ত জমাট বাঁধার কৌশল। তো সবাই মনে রাখবা যে রক্ত জমাট বাঁধতে গেলে যে ফাইনাল স্টেজটা হয়, এই ফাইনাল স্টেজটাই হচ্ছে, আমি একটু রেড দিয়ে দেখাই দিই তোমাকে, এটা রক্ত জমাট বাঁধতে গেলে যে ফাইনাল যে স্টেজটা প্রয়োজন, সেই স্টেজটা হচ্ছে যখন ফাইব্রিনোজেন এইটা ফাইব্রিনে পরিণত হয়। যখন ফাইব্রিনোজেন এটা ফাইব্রিনে পরিণত হয়, যখন ফাইব্রিনোজেন ফাইব্রিনে পরিণত হয়। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যখন ফাইব্রিনোজেন কিসে পরিণত হয়? যখন ফাইব্রিনোজেন হচ্ছে ফাইব্রিনে পরিণত হয়। এখন খেয়াল করো, দেখো কেন আমরা মনে রাখবো এখানে যে 4টা ক্লটিং ফ্যাক্টর রয়েছে, খেয়াল করো প্রধান 4টা যে ক্লটিং ফ্যাক্টর রয়েছে, প্রধান 4টা যে ক্লটিং ফ্যাক্টর রয়েছে, এই 4টার মধ্যে কিন্তু কিছু কিছু রয়েছে যারা হচ্ছে তোমার কি বলো, এখানে যে তোমার প্রধান 4টা ক্লটিং ফ্যাক্টর রয়েছে, এদের মধ্যে কিন্তু কিছু কিছু রয়েছে যারা হচ্ছে তোমার নিষ্ক্রিয়। তো নিষ্ক্রিয়কে কাজ করতে গেলে তোমাকে অবশ্যই কি হতে হবে? নিষ্ক্রিয়কে কাজ করতে গেলে তোমাকে অবশ্যই সক্রিয় হতে হবে। নিষ্ক্রিয়কে কাজ করতে গেলে তোমাকে অবশ্যই সক্রিয় হতে হবে। তো আগে তোমার সক্রিয় হওয়ার আগে আমাদেরকে জানতে হবে নিষ্ক্রিয় যারা, তাদেরকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। তো এই ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে কোনো শব্দের যদি তুমি আগে পাও প্রো এবং শেষে যদি পাও নোজেন, হ্যাঁ, আগে পাও প্রো এবং শেষে যদি পাও নোজেন, আগে পাও প্রো এবং শেষে যদি পাও নোজেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আগে যদি থাকে প্রো এবং শেষে যদি থাকে নোজেন, তাহলে কিন্তু কি হবে? তাহলে ওইগুলা নিষ্ক্রিয় হবে। তাহলে খেয়াল করে দেখো তো, ফাইব্রিনোজেন এর শেষে নোজেন আছে, তাহলে এটা নিষ্ক্রিয়। প্রোথ্রম্বিনের নামের আগে প্রো আছে, তাহলে এটাও কিন্তু নিষ্ক্রিয়। সো ফাইব্রিনোজেন তখনই কাজ করতে পারবে যখন ফাইব্রিনোজেনটা নিষ্ক্রিয় ফাইব্রিনোজেন থেকে নোজেন বাদ যে ফাইব্রিন হবে। আর প্রোথ্রম্বিন তখনই কাজ করতে পারবে যখন নিষ্ক্রিয় প্রোটা বাদ যে থ্রম্বিন হয়ে যাবে। এখন তুমি চিন্তা করে দেখো কেন রক্ত জমাট বাঁধার ফাইনাল স্টেজ এইটা? কারণটা হচ্ছে, দেখো আলটিমেট কথা হচ্ছে এই প্রথম ফ্যাক্টরটা, এই 1 নাম্বার ফ্যাক্টরটা যদি নিষ্ক্রিয় থেকে সক্রিয় হয়ে যায় তাহলেই রক্ত জমাট বেঁধে যাবে। বাট এই কাজটা করতেই কিন্তু অনেকগুলো স্টেপ ফলো করতে হয়। সেই স্টেপগুলো আমি তোমাদের শিখাই দিই। খেয়াল করো, এই ফাইব্রিনোজেনকে ফাইব্রিন বানানোর ক্ষমতা একমাত্র যে রাখে তার নাম হচ্ছে থ্রম্বিন। এই ফাইব্রিনোজেনকে ফাইব্রিন বানানোর ক্ষমতা একমাত্র যে রাখে তার নাম হচ্ছে থ্রম্বিন। আমি আবারও বলতেছি, এই ফাইব্রিনোজেনকে ফাইব্রিন বানানোর ক্ষমতা একমাত্র যে রাখে তার নাম হচ্ছে থ্রম্বিন। এখন তুমি চিন্তা করে দেখো তো, এই যে থ্রম্বিনটা, এই থ্রম্বিনটাও কিন্তু সক্রিয় অবস্থায় নাই, নিষ্ক্রিয় আছে। খেয়াল করো, থ্রম্বিন কি আছে নাকি প্রোথ্রম্বিন আছে? প্রোথ্রম্বিন আছে না? তাহলে থ্রম্বিনকে আগে কি হতে হবে? এই থ্রম্বিনকে আগে হতে হবে প্রোথ্রম্বিন। তাহলে থ্রম্বিনকে আগে কি হতে হবে? প্রোথ্রম্বিন। খেয়াল করো, ধাপে ধাপে। তখনই রক্ত জমাট বেঁধে যাবে যখন ফাইব্রিনোজেন ফাইব্রিন হবে। তখনই রক্ত জমাট বেঁধে যাবে যখন ফাইব্রিনোজেন ফাইব্রিন হবে। আর এই ফাইব্রিনোজেনকে ফাইব্রিন কে বানাবে? ফাইব্রিনোজেনকে, তাহলে প্রধান, আর এই ফাইব্রিনোজেনকে ফাইব্রিন কে বানাবে?
ফাইব্রিনোজেনকে ফাইব্রিন বানাবে হচ্ছে যে ফ্যাক্টরটা, তার নাম হচ্ছে থ্রম্বিন। তোমরা খেয়াল করে দেখো, থ্রম্বিন বলে কিন্তু কিছু নাই, থ্রম্বিন কিন্তু সক্রিয়, কিন্তু আমাদের যে ফ্যাক্টর গুলো রয়েছে ওখানে কিন্তু এটা নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। তাহলে আগে আমাকে থ্রম্বিনকে কি বানাতে হবে? প্রোথ্রম্বিন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই থ্রম্বিনকে প্রোথ্রম্বিন কে বানাবে? এখন প্রশ্ন হচ্ছে এই থ্রম্বিন, সরি কি সব উল্টাপাল্টা বলতেছি, এই প্রোথ্রম্বিনকে থ্রম্বিন কে বানাবে? এই প্রোথ্রম্বিনকে থ্রম্বিন কে বানাবে? খেয়াল করো তো, তুমি এক নাম্বার যে ফ্যাক্টর ফাইব্রিনোজেন, এক নাম্বার যে ফ্যাক্টর ফাইব্রিনোজেন, একে ফাইব্রিন বানাইছে কয় নাম্বার ফ্যাক্টর? 2 নাম্বার ফ্যাক্টর না? তাহলে এক নাম্বার ফ্যাক্টর যে ফাইব্রিনোজেন, একে ফাইব্রিন বানাইছে কয় নাম্বার ফ্যাক্টর? 2 নাম্বার ফ্যাক্টর না? তাহলে দেখো তো, থ্রম্বিন এটা ছিল প্রোথ্রম্বিন, একে কে বানাবে? এই যে বাকি যেটা আছে 3 নাম্বার ফ্যাক্টর, তার নাম কি? তার নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। তাহলে প্রোথ্রম্বিনকে থ্রম্বিন বানাবে কে? থ্রম্বোপ্লাস্টিন। এবং এখানে আরেকজন হেল্প করবে, তার নাম হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তাহলে কোন আয়নের উপস্থিতিতে প্রোথ্রম্বিন থ্রম্বিন হবে? ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে। ঘটনা শেষ। তাহলে আমরা আরেকবার দেখি, রক্ত জমাট বাঁধার ফাইনাল স্টেজ হচ্ছে ফাইব্রিনোজেন ফাইব্রিন হবে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিন বানাবে থ্রম্বিন, থ্রম্বিন আবার ছিল প্রোথ্রম্বিন রূপে, প্রোথ্রম্বিনকে থ্রম্বিন বানাচ্ছে থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম আয়ন। ফাইব্রিনোজেনকে ফাইব্রিন বানাচ্ছে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিন বানাচ্ছে থ্রম্বিন, প্রোথ্রম্বিনকে থ্রম্বিন বানাচ্ছে থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম আয়ন। খেয়াল করে দেখো তো, সবগুলা ইকুয়েশন, সবগুলা কাহিনী কিন্তু ওর মধ্যেই আছে, সবগুলা কাহিনী কিন্তু এর মধ্যে আছে। তাহলে খেয়াল করে দেখো, আমার যখন দেহের কোন একটা স্থানে ক্ষত সৃষ্টি হবে, দেহের কোন একটা স্থানে আমার যখন কি হবে বলো, দেহের কোন একটা স্থানে যখন আমার ক্ষত সৃষ্টি হবে, তখন কিন্তু ওই জায়গার ভিতর থেকে যে রক্তটা প্রবাহিত হচ্ছিল, রক্তটা যে প্রবাহিত হচ্ছিল ক্ষত সৃষ্টি হওয়ার কারণে, যে রক্তটা প্রবাহিত হচ্ছিল, খেয়াল করো, যে রক্তটা প্রবাহিত হচ্ছিল ক্ষত সৃষ্টি হওয়ার কারণে এখান দিয়ে কিন্তু ওই রক্তটা বের হয়ে আসবে। আর এই রক্তের মধ্যে থাকবে কি চক্রিকা? অনুচক্রিকা। এই রক্তের মধ্যে কি থাকবে? রক্তের মধ্যে থাকবে হচ্ছে অনুচক্রিকা। আর এই অনুচক্রিকা গুলো কি হবে? বাতাসের সংস্পর্শে ফেটে যাবে। তাহলে বাতাসের সংস্পর্শে ফেটে যাবে। তাহলে অনুচক্রিকা কি হবে? বাতাসের সংস্পর্শে ফেটে যায়, ফেটে গেল। আর আমরা সবাই জানি অনুচক্রিকাকে বলা হয় থ্রম্বোসাইট। অনুচক্রিকাকে কি সাইট বলা হয়? অনুচক্রিকাকে বলা হয় থ্রম্বোসাইট। তাহলে অনুচক্রিকা যখন ফেটে যাবে তখন কি তৈরি হবে? তখন তৈরি হবে থ্রম্বোপ্লাস্টিন। ঘটনা শেষ। তাহলে আমরা প্রথম থেকে চেষ্টা করি, একদম প্রথম থেকে চেষ্টা করি। খেয়াল করো, দেহের কোন স্থানে যখন ক্ষত সৃষ্টি হবে, ওই যে রক্তটা বেরোলো, রক্তের সাথে অনুচক্রিকা বেরোবে, অনুচক্রিকাকে বলা হয় থ্রম্বোসাইট। এই থ্রম্বোসাইট বাতাসের সংস্পর্শে ভেঙে যাবে, থ্রম্বোসাইট যখন বাতাসের সংস্পর্শে ফেটে যাবে তখন থ্রম্বোপ্লাস্টিন তৈরি হবে। সেই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিন বানাবে, থ্রম্বিন নিষ্ক্রিয় ফাইব্রিনোজেনকে সক্রিয় ফাইব্রিন বানাবে, রক্ত জমাট বেঁধে যাবে। ক্লিয়ার? তাহলে আমি আবারও বলছি, দেখো যেটা বললাম, দেহের কোন স্থানে যখন ক্ষত সৃষ্টি হবে ওইখান দিয়ে রক্ত বেরোবে, রক্তের সাথে অনুচক্রিকা বেরোবে, আর অনুচক্রিকাকে বলা হয় থ্রম্বোসাইট। এই থ্রম্বোসাইট যখন বাতাসের সংস্পর্শে ফেটে যায় তখন সেখান দিয়ে তৈরি হয় থ্রম্বোপ্লাস্টিন। আর এই থ্রম্বোপ্লাস্টিনটা ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে থ্রম্বিন বানাবে, থ্রম্বিন নিষ্ক্রিয় ফাইব্রিনোজেনকে ফাইব্রিন বানাবে, রক্ত জমাট বেঁধে যাবে। আমি একটু আগের থেকে চিন্তা করে দেখি না, একটু আগের থেকে দেখলে দেখো, রক্ত জমাট তখনই বাঁধবে যখন 1 নম্বর ক্লটিং ফ্যাক্টর ফাইব্রিনোজেন, আমরা একটু আগে দেখছি নোজেন থাকলে নিষ্ক্রিয়, ওটা সক্রিয় ফাইব্রিন হবে। তাহলে ফাইব্রিনোজেন ফাইব্রিন হলে সে কি হয়ে যাবে? সে রক্ত জমাট বাঁধায় ফেলবে। তাহলে ফাইব্রিনোজেনকে ফাইব্রিন কে বানাবে? 2 নম্বর ক্লটিং ফ্যাক্টরে যে থ্রম্বিন আছে সেই থ্রম্বিন। থ্রম্বিন আবার কি অবস্থায় ছিল? প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিনকে বা থ্রম্বিন কে বানাবে? 3 নম্বর ফ্যাক্টর থ্রম্বোপ্লাস্টিন। সে একা একা পারবে না, সে ক্যালসিয়াম আয়নের সহযোগিতা নিবে। তাহলে খেয়াল করে দেখো, দেহের কোন স্থানে যখন ক্ষত সৃষ্টি হয় সেখান থেকে নির্গত অনুচক্রিকা গুলো বাতাসের সংস্পর্শে ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে থ্রম্বোসাইট ভেঙে গেলে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়। আর সেই থ্রম্বোপ্লাস্টিন সে কিন্তু প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে, এবং ফাইব্রিনোজেনকে ফাইব্রিন বানায় রক্ত জমাট বাঁধায় দেয়। এখানে একটা কাহিনী আছে, এই যে থ্রম্বোপ্লাস্টিন, এই যে অনুচক্রিকা ফেটে গেলে এখানে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হলো, খেয়াল করো, এই যে অনুচক্রিকা ফেটে গেলে এখানে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হলো। এই থ্রম্বোপ্লাস্টিন কিন্তু 2টা কাজ করে। 1 নাম্বার কাজ হচ্ছে প্রোথ্রম্বিনকে থ্রম্বিন বানায়, তা না, তার আগে একটা কাজ আছে, তার আগে একটা কাজ আছে। সেই কাজটা কি? তার আগে যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে সে হেপারিনকে অকেজো করে দেয়। খেয়াল করো, সে হেপারিনকে অকেজো করে দেয়। কারণ সে যদি হেপারিনকে অকেজো করে না দেয় তাহলে কোনো কাজই কিন্তু হবে না। কেন? একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, আমি সহজে তোমাদেরকে বলি যে হেপারিন কি জিনিস। হেপারিন এমন একটা জিনিস যা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়।
কারণ আমাদের দেহের মধ্যে যদি রক্ত জমাট বেঁধে যেত তাহলে তো আমরা বাঁচতাম না। তো দেহের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা উপাদান দিয়েছে যে উপাদানটার কারণে রক্ত জমাট বাঁধে না, হেপারিন দিয়েছেন। তাহলে ওই হেপারিনটা দেহের মধ্যে কিন্তু জমাট বাঁধতেছে না, কারণ দেহের মধ্যে থ্রোম্বোপ্লাস্টিন যেটা সেটা কিন্তু উন্মুক্ত অবস্থায় রক্তরসে নাই। থ্রোম্বোপ্লাস্টিনটা থ্রোম্বোসাইটের মধ্যে আছে, আর থ্রোম্বোসাইট তখনই ফেটে যাচ্ছে যখন কেটে যাচ্ছে, আর কেটে গেলে ফেটে যায়, ফেটে গেলেই থ্রোম্বোপ্লাস্টিনটা বের হয়। তাহলে আমি সহজে তোমাদেরকে বলি পুরো ঘটনাটা কি। দেহের কোন স্থানে যখন ক্ষত সৃষ্টি হয় সেখান থেকে নির্গত অনুচক্রিকাগুলো বাতাসের সংস্পর্শে ফেটে যায়। অনুচক্রিকা মানে থ্রোম্বোসাইট ফেটে যাওয়া, থ্রোম্বোসাইট ফেটে গেলে থ্রোম্বোপ্লাস্টিন বের হয়। থ্রোম্বোপ্লাস্টিনের দুইটা কাজ, প্রথম কাজ সে হেপারিনকে অকেজো করে দেয়, কারণ হেপারিনকে যদি এখানে অকেজো করে না দেয় তাহলে রক্ত জমাটো বাঁধতে বাধা দিবে। হেপারিনকে অকেজো করে দেওয়ার পরে দেখো ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রোম্বোপ্লাস্টিন নিষ্ক্রিয় প্রথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে, আর থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে। তাহলে এই হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধার প্রসেস, এই হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধার প্রসেস। আমি আরেকবার বলি, ফাইব্রিনোজেন যখনই ফাইব্রিন হবে রক্ত জমাট বেঁধে যাবে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিন বানাবে থ্রম্বিন, থ্রম্বিন ছিল প্রথ্রম্বিন, প্রথ্রম্বিনকে থ্রম্বিন বানাবে থ্রোম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম আয়ন। থ্রোম্বোপ্লাস্টিন বের হবে যখন থ্রোম্বোসাইট ফেটে যাবে, থ্রোম্বোসাইট বা অনুচক্রিকা তখনই ফেটে যাবে যখন দেহের কোনো স্থানে ক্ষত সৃষ্টি হবে, ঘটনা শেষ। আর এই টোটাল যে প্রসেস, এই টোটাল রক্ত জমাট বাঁধতে সময় লাগে 4 থেকে 5 মিনিট। টোটাল রক্ত জমাট বাঁধতে সময় লাগে 4 থেকে 5 মিনিট। ক্লিয়ার? টোটাল রক্ত জমাট বাঁধতে সময় লাগে 4 থেকে 5 মিনিট। মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার প্রশ্ন আসছিল রক্ত জমাট বাঁধার সময়কাল 4 থেকে 5 মিনিট, তাহলে স্বাভাবিক রক্তক্ষরণ কাল কত? খুবই সহজ, 4 থেকে 5তম মিনিটে যে যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে প্রথম যে 1 থেকে 4 মিনিট সেটাই হচ্ছে স্বাভাবিক রক্তক্ষরণ কাল। তাহলে প্রথম যে 1 থেকে 4 মিনিট সেটাই হচ্ছে স্বাভাবিক রক্তক্ষরণকাল। তাহলে স্বাভাবিক রক্তক্ষরণকাল কত মিনিট? 1 থেকে 4 মিনিট। আর কত মিনিটে রক্ত জমাট বেঁধে যায়? 4 থেকে 5 মিনিট। আর একটা কথা তোমাদেরকে বলে দেই, সেই জিনিসটা হচ্ছে কি, সেটা হচ্ছে রক্ত জমাট বেঁধে যাওয়ার পরে ওইখান দিয়ে যে জলীয় অংশ বের হয় তার নাম হচ্ছে সিরাম। লজি মানে বিদ্যা, নলেজ। তাহলে জীববিজ্ঞানে যে জায়গায় সিরাম নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় সিরোলজি। তাহলে ঘটনা শেষ। রক্ত জমাট বাঁধার কৌশল কয়েক সেকেন্ডের মধ্যে তোমার মনে থাকবে। যখনই ফাইব্রিনোজেন ফাইব্রিন হবে এটাকে বানাবে থ্রম্বিন, থ্রম্বিন ছিল প্রথ্রম্বিন, প্রথ্রম্বিনকে থ্রম্বিন বানাইছে থ্রোম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম আয়ন। থ্রোম্বোপ্লাস্টিন তখনই বের হইছে যখন থ্রোম্বোসাইট ফেটে গেছে, থ্রোম্বোসাইট তখনই ফেটে গেছে যখন রক্ত বের হচ্ছে, মানে কেটে গেছে। তাই শেষ। রক্ত জমাট বাঁধার সময়কাল কত? 4 থেকে 5 মিনিট। আর স্বাভাবিক রক্তক্ষরণকাল কত? 1 থেকে 4 মিনিট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সেকেন্ড যে আমাদের আলোচনার টপিক ছিল, দেখো সেকেন্ড আমাদের একটা টপিক হয়ে গেল, আমাদের কোন টপিকটা হয়ে গেল? রক্ত জমাট বাঁধার কৌশল হয়ে গেল। এই অধ্যায়ের সেকেন্ড যে টপিকটা আমরা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। তাহলে এই অধ্যায়ের সেকেন্ড যে টপিকটা আমরা এখন পড়বো সেই টপিকটা হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। এখন দেখেন যেটা বলতেছি আমি, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। কিসের মাধ্যমে রক্ত সংবহন? হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। আমি আবারও বলি, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। খেয়াল করেন, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন পড়ার আগে আমি আবারও বলে রাখতেছি, সবাই আপনাকে এই যে টপিকটা যেভাবে পড়াবে আমি সেভাবে পড়াবো না, আমি একটু ডিফারেন্ট ওয়েতে পড়াবো। আমি আপনাকে এটা পড়ানোর জন্য যে একটা চিত্র ব্যবহার করবো সেই চিত্রের নাম হচ্ছে হৃৎপিণ্ডের ডিজিটাল চিত্র। চলেন ডিজিটাল চিত্রটা অঙ্কন করে ফেলি। আসলে এটা হৃৎপিণ্ডের কোনো চিত্র না, বাট বোঝার সুবিধার্থে এর থেকে ভালো কোনো চিত্র নাই। এই একটা চিত্র দিয়ে আপনি হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন এবং মানবদেহে রক্ত সংবহন দুইটাই খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এই যে চিত্রটা বললাম, এই যে ডিজিটাল চিত্র আমরা বললাম, দ্য ডিজিটাল রিপ্রেজেন্টেশন অফ হার্ট, এই চিত্রের মাধ্যমে আপনি হৃৎপিণ্ডের যে দুইটা প্রশ্ন, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন এবং মানবদেহে রক্ত সংবহন, এই দুটা টপিক খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন। ক্লিয়ার? ধরেন এটা হচ্ছে আপনার হার্ট, এটা হচ্ছে আপনার হার্ট। অনন্ত জলিলকে ব্যবহার করে আমরা দেহ থেকে এই হার্টটাকে বের করে নিছি। সো এটাই হচ্ছে আপনার দেহ। ক্লিয়ার? এবং অনন্ত জলিলের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা শুধু দেহ থেকে হার্টটাই বের করি নাই, আমরা দেহ থেকে ফুসফুসটাকেও বের করেছি। এখন বলবেন ভাই ফুসফুস কি ভাই? একটা? অবশ্যই না, ফুসফুস হচ্ছে দুইটা। কেন ফুসফুস দুইটা? দেখো, একটা ফুস, দুইটা ফুস, ফুস 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 ফুস। কয়টা ফুস? দুইটা ফুস। তাহলে যেহেতু দুইটা ফুস, তাহলে আমাদের ফুসফুসও কিন্তু দুইটা। বাট ডিজিটাল রিপ্রেজেন্টেশন আমরা যে কোনো কিছুই করতে পারি মনে রাখার জন্য। তো ধরে নিলাম এটা তোমার দেহ, ওটা তোমার ফুসফুস। অনেকে বলবে হ্যাঁ দেহ থেকে তো ফুসফুস বড়, তো এগুলো অনেক কিছুই হয়, এগুলো সবই সিস্টেম। আর এটা হচ্ছে তোমার হার্ট। হ্যাঁ, আমরা সবাই জানি যে হার্টের এই যে সাইডটা তোমরা দেখতেছো এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল।
আমি আবারও বলতেছি, এই অধ্যায়ের আমরা যে দুইটা টপিক পড়বো, মানবদেহে রক্ত সংবহন এবং হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, এই দুইটা টপিক বুঝতে গেলে এই চিত্রের কোনো বিকল্প নাই। এই দুইটা টপিক বুঝতে গেলে এই চিত্রের কোনো বিকল্প নাই। হ্যাঁ, তাহলে এই দুটো হচ্ছে রাইট সাইড, তোমার দেখে মনে হচ্ছে লেফট, বাট আমি আবারও বলতেছি আমাদের মানবদেহের যে কোনো পজিশনের ক্ষেত্রে নিজের দিক দিয়ে চিন্তা করতে হবে। আমার এই দিকে কিন্তু রাইট, ক্লিয়ার? সো নিজের দিক দিয়ে চিন্তা করতে হয়। তাহলে এই রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাওয়ার জন্য তিনটা কপাটিকা রয়েছে, ট্রাইকাসপিড কপাটিকা, আমরা এটাকে সংক্ষেপে লিখলাম ট্রাইকাসপিড কপাটিকা। আর লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাওয়ার জন্য, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যাওয়ার জন্য বাম অলিন্দ, বাম নিলয়, বাইকাসপিড। আবার বলতেছি, বাম অলিন্দ, বাম নিলয়, বাইকাসপিড। তাহলে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যাওয়ার জন্য বাইকাসপিড কপাটিকা রয়েছে, ক্লিয়ার? বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যাওয়ার জন্য বাইকাসপিড কপাটিকা রয়েছে। দেহের উপরের দিক দিয়ে দুইটা শিরা কিন্তু আসে, এই দুইটা শিরার নাম হচ্ছে, উপরের দিক দিয়ে একটা শিরা আসে, উপরের দিক দিয়ে যেহেতু আসে ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মানে সুপেরিয়র, ভেইন মানে শিরা, ভেনা ক্যাভা মানে মহাশিরা, তাহলে আমরা এটাকে লিখলাম সুপেরিয়র ভেনা ক্যাভা, এসভি। তাহলে ঊর্ধ্ব মানে কি? ঊর্ধ্ব মানে সুপেরিয়র, ভেইন মানে শিরা, তাহলে মহাশিরা কি? ভেনা ক্যাভা। তাহলে উপরের দিকে যে মহাশিরা তার নাম কি? সুপেরিয়র ভেনা ক্যাভা বা এসভি। আর নিচের দিক দিয়ে যে মহাশিরা আসে তার নাম কিন্তু হচ্ছে নিম্ন মহাশিরা বা ইনফেরিয়র ভেনা ক্যাভা। তাহলে উপরেরটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা আর নিচেরটা হচ্ছে নিম্ন মহাশিরা। আমি আবারও বলতেছি, উপরেরটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা আর নিচেরটা হচ্ছে নিম্ন মহাশিরা, ক্লিয়ার? আর আমাদের এই লেফট ভেন্ট্রিকল থেকে দেহে যে ধমনীটা আসে, লেফট ভেন্ট্রিকল থেকে দেহে যে ধমনীটা আসে, মনে রাখবা দেহ থেকে যেগুলা গেছে মহাশিরা, আর দেহ থেকে যে ধমনী আসবে মহাধমনী। আর এই মহাধমনীকে কি বলে? এই মহাধমনীকে কিন্তু বলে অ্যাওয়ার্টা। কেন? আর্টারি মানে ধমনী, অ্যাওয়ার্টা মানে মহাধমনী। আর্টারি মানে ধমনী, অ্যাওয়ার্টা মানে মহাধমনী। ভেইন মানে শিরা, ভেনা ক্যাভা মানে মহাশিরা। আর্টারি মানে ধমনী, অ্যাওয়ার্টা মানে মহাধমনী। মিল আছে কিন্তু, আর্টারি থেকে অ্যাওয়ার্টা, ভেইন থেকে ভেনা ক্যাভা, আর্টারি থেকে অ্যাওয়ার্টা, ভেইন থেকে ভেনা ক্যাভা। উপরের দিক দিয়ে সুপেরিয়র ভেনা ক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরা, নিচের দিক দিয়ে ইনফেরিয়র ভেনা ক্যাভা বা নিম্ন মহাশিরা, ক্লিয়ার? তাহলে এটা কি? এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। এটা কি মহাশিরা? ঊর্ধ্ব মহাশিরা। তাহলে এটা কি বলো? এটা হচ্ছে নিম্ন মহাশিরা। ওইটা ঊর্ধ্ব মহাশিরা, এটা নিম্ন মহাশিরা, আর এটা কি ধমনী? এটা হচ্ছে মহাধমনী। তাহলে দেহের সাথে যে কোনো কানেকশনে সব মহা ঘটনা ঘটে যাবে, হয় মহাশিরা হবে নাহলে মহাধমনী হবে, হয় মহাশিরা হবে নাহলে মহাধমনী হবে। একটা জিনিস মনে রাখবা, এই রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুসে একটা ধমনী যায়, রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুসে একটা ধমনী যায়। সবাই মনে রাখবা, পালমোনারি মানে ফুসফুস, পালমোনারি, এই পালমোনারি মানে ফুসফুস, পালমোনারি মানে কি? ফুসফুস। আরো একটা নারী আছে হৃৎপিণ্ড, সেটা হচ্ছে করোনারি। এই করোনারি মানে কি? হৃৎপিণ্ড। তাহলে পালমোনারি মানে হচ্ছে ফুসফুস আর করোনারি মানে হচ্ছে হৃৎপিণ্ড। পালমোনারি মানে হচ্ছে ফুসফুস আর করোনারি মানে হচ্ছে হৃৎপিণ্ড। তাহলে কি বললাম? পালমোনারি মানে হচ্ছে ফুসফুস আর করোনারি মানে হচ্ছে হৃৎপিণ্ড, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, তাহলে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে, ফুসফুসে যে ধমনী গেল তার নাম অবশ্যই পালমোনারি ধমনী। তাহলে ফুসফুসে যে ধমনী গেল তার নাম কি ধমনী? তার নাম পালমোনারি ধমনী। আর ফুসফুস থেকে যে শিরাটা আসলো তার নাম পালমোনারি শিরা। তাহলে ফুসফুসে যে ধমনী গেল পালমোনারি ধমনী, আর ফুসফুস থেকে যে শিরাটা আসলো তার নাম হচ্ছে পালমোনারি শিরা। এই তো কাহিনী। এখন চলো, পরীক্ষায় যদি মানব দেহে রক্ত সংবহন টপিকটা আসে তার উত্তর আলাদা, বাট যদি হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন আসে, গ নাম্বারে তো হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদের চিত্র আসবে, এটা কিন্তু এই চিত্র দিলে হবে না, তোমাদেরকে আমি HW দিয়েছি, ওই চিত্রটা তোমরা পরীক্ষায় আঁকাবা। আর এইটা কি করবা? এইটা অনুযায়ী ঘ নাম্বারে লিখবা, কারণ গ নাম্বারে তুমি চিত্র আঁকাইছো, ঘ নাম্বারে কিন্তু চিত্র আঁকানো লাগবে না, গ নাম্বার চিত্রের সাপেক্ষে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো এই যে টপিকটা যখন আমি তোমাকে বুঝাই দিব, তুমি কিন্তু আরামে পরীক্ষায় লিখে দিতে পারবা যে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন বলতে আসলে কি বোঝাইছে, কোত্থেকে কই যাবে। তো আমি এখন তোমাদেরকে যে বিষয়টা বোঝাবো, এইটা উত্তরটা হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, ক্লিয়ার? খেয়াল করো, ঘটনা কি? আমাদের দেহে স্বাভাবিক ক্রিয়াকলাপ সম্পন্ন করার জন্য অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহের প্রয়োজন হয়, বাট বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে এই অক্সিজেন যুক্ত রক্তটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তে কিন্তু কনভার্ট হয়ে যায়। তাহলে আবারও বলতেছি, আমাদের দেহে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার জন্য অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ প্রয়োজন, বাট
বিক্রিয়া শেষে আমরা জানি আমাদের দেহে যত বিক্রিয়া ঘটে সবই তাপ উৎপাদী বিক্রিয়া, আর তাপ উৎপাদী বিক্রিয়ায় উপজাত হিসেবে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, যে কার্বন ডাইঅক্সাইডটা রক্তে মিশে যায়, রক্তে মিশে যাওয়ার পরে ওই রক্তটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তে পরিণত হয়। আর আমরা জানি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে ব্যবহার করলে হবে না, আমরা প্রবলেমে পড়বো, সেটাকে অক্সিজেন যুক্ত রক্তে কনভার্ট করতে হয়। আর এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেন যুক্ত রক্তে পরিণত করার ক্ষমতা রাখে একমাত্র ফুসফুস। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেন যুক্ত রক্তে পরিণত করার ক্ষমতা রাখে একমাত্র ফুসফুস। তো আমরা কি করব, হৃৎপিণ্ড কি করবে, দেখো হৃৎপিণ্ড দেহ থেকে ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা নিবে, ফুসফুসকে দিবে, ফুসফুসের কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেনে পরিণত করবে, তারপরে আবার দেহকে ওই হৃৎপিণ্ড ওই অক্সিজেন যুক্ত রক্তটা নিয়ে ওকে পাঠিয়ে দিবে। তাহলে হৃৎপিণ্ড মাঝখানে কিন্তু একটা অদ্ভুত কাজ করবে, সে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে ফুসফুসে দিছে, ফুসফুস কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেন বানাইছে, আবার হৃৎপিণ্ডকে দিছে, হৃৎপিণ্ড আবার অক্সিজেনটাকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনটাকে কিন্তু দেহকে দিছে। এই তো কাহিনী, খেয়াল করো। তাহলে ঘটনা কি হবে, এই উপরের দিক দিয়ে যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে সবাই চলে যাবে সুপেরিয়র ভেনা ক্যাভায়, আর নিচের দিক দিয়ে যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে সবাই চলে যাবে ইনফেরিয়র ভেনা ক্যাভায়। যে ভেনা ক্যাভাই চলে যাক, খেয়াল করে দেখো ওরা এসে কোথায় জমবে, ওরা এসে কিন্তু জমবে রাইট অ্যাট্রিয়ামে। আর রাইট অ্যাট্রিয়াম থেকে এই ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে যাবে রাইট ভেন্ট্রিকলে। তাহলে আবারও বলতেছি, রাইট অ্যাট্রিয়াম থেকে ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে যাবে রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল থেকে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনীতে প্রবেশ করবে। আর তোমরা সবাই জানো পালমোনারি মানে ফুসফুস, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে যাবে। ফুসফুস বলতো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে কিসে পরিণত করবে, ফুসফুস এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেনে পরিণত করবে, যে অক্সিজেন যুক্ত রক্তটা পালমোনারি শিরার মাধ্যমে কিন্তু চলে আসবে লেফট অ্যাট্রিয়ামে। আর লেফট অ্যাট্রিয়ামে কোন কপাটিকা রয়েছে, লেফট অ্যাট্রিয়ামে রয়েছে বাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকা দিয়ে এই অক্সিজেন যুক্ত রক্ত এবার চলে আসবে লেফট ভেন্ট্রিকলে। আর লেফট ভেন্ট্রিকল থেকে দেখো মহাধমনীর মাধ্যমে এই অক্সিজেন যুক্ত রক্তটা দেহে চলে আসবে, এই যেটা আগের থেকে কিন্তু আমরা নিয়েছিলাম, খেয়াল করো দেহে চলে আসছে, দেহ এই অক্সিজেন যুক্ত রক্তকে ব্যবহার করবে, আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এই কার্বন ডাইঅক্সাইড উপরের দিক দিয়ে সুপেরিয়র ভেনা ক্যাভা, নিচের দিক দিয়ে ইনফেরিয়র ভেনা ক্যাভা, রাইট অ্যাট্রিয়াম, ট্রাইকাসপিড দিয়ে রাইট ভেন্ট্রিকল, পালমোনারি ধমনী দিয়ে এই কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসে চলে আসবে, কারণ পালমোনারি মানে ফুসফুস, ফুসফুস এই কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেনে পরিণত করবে, অক্সিজেন যুক্ত রক্তটা আবার পালমোনারি শিরার মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে আসবে, লেফট অ্যাট্রিয়াম থেকে বাইকাসপিডের মাধ্যমে লেফট ভেন্ট্রিকলে আসবে, লেফট ভেন্ট্রিকল থেকে মহাধমনীর মাধ্যমে কিন্তু চলে আসবে কোথায়, দেহে। ওই দেহে যাওয়ার পরে অক্সিজেনটা আবার ব্যবহৃত হয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তে পরিণত হবে, আজীবন এই কাজটা চলতেই থাকবে। তাহলে এই যে তোমাকে আমি একটা গতিপথ পড়ালাম, এটা হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। তাহলে এই যে আপনাদের একটা গতিপথ আমি পড়ালাম, এই গতিপথটা হচ্ছে কিসের মাধ্যমে রক্ত সংবহন, এই গতিপথটা হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। তাহলে এই যে আমি আপনাদেরকে একটা গতিপথ পড়ালাম, এই গতিপথটা হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। ক্লিয়ার? আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন দেখেন দুই একটা কথা আপনাদেরকে জানতে হবে, সে দুই একটা কথা কি জানতে হবে আমি আপনাদেরকে সহজে বলে দিচ্ছি। এটাকে আগে আমরা ছোট করি। আমরা জানি ধমনী সবসময় অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে নরমালি, আর শিরা সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এটা নরমাল কথাবার্তা, যে ধমনী সবসময় অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে এবং শিরা সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। আমি আবারও বলতেছি, ধমনী সবসময় অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে আর শিরা সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। কিন্তু এই পৃথিবীতে একটাই ব্যতিক্রম ধমনী আছে, তার নাম হচ্ছে দেখেন পালমোনারি ধমনী, যেটা ধমনী হয়েও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। আসলে ধমনী হয়ে বহন করার কথা ছিল অক্সিজেন, বাট সে বহন করতেছে কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার? এটা ব্যতিক্রম ধমনী। এই পালমোনারি ধমনীকে আমরা কি ধমনী বলতে পারি? এই পালমোনারি ধমনীকে আমরা একটা ব্যতিক্রম ধমনী বলতে পারি। একইভাবে সকল শিরা কিন্তু পরিবহন করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, বাট শিরা হয়েও পালমোনারি শিরা বহন করতেছে অক্সিজেন যুক্ত রক্ত, তাহলে এটাও কিন্তু একটা ব্যতিক্রম শিরা। তাহলে এই পৃথিবীতে যত ব্যতিক্রম ধমনী আর ব্যতিক্রম শিরা রয়েছে সেটা হচ্ছে পালমোনারি ধমনী আর পালমোনারি শিরা। এই পৃথিবীতে যত ব্যতিক্রম ধমনী আর ব্যতিক্রম শিরা রয়েছে সেটা হচ্ছে পালমোনারি ধমনী আর পালমোনারি শিরা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের আরো একটা টপিক পড়া হয়ে গেল, সেই টপিকটা হচ্ছে
হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে মানব দেহে রক্ত সংবহনটা ব্যাখ্যা করো, তাহলে কি অ্যান্সার করবে? এই মানব দেহে রক্ত সংবহন পরীক্ষায় আসলে অনেকে বোকার মতো এই হৃৎপিণ্ডের মাধ্যমে যে রক্ত সংবহন প্রসেসটা রয়েছে এই প্রসেসটাই লিখে দেয়। মানব দেহে রক্ত সংবহন আসলে এই প্রসেসটাই লিখতে হবে, বা একটু অন্যভাবে। সবাই মনে রাখবা, মানব দেহে রক্ত সংবহনকে আমরা চারটা মাধ্যমে ভাগ করতে পারি, চারটা প্রকারে ভাগ করতে পারি, 4 প্রকার। সেই 4 প্রকার সংবহন নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে মানব দেহে যদি রক্ত সংবহন আসে, তাহলে মানব দেহে রক্ত সংবহন আসলে ওটার অ্যান্সার হবে আলাদা। মানব দেহে রক্ত সংবহন আসলে কিন্তু এই হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন ব্যাখ্যা করলে হবে না, ওইটাকেই ব্যাখ্যা করতে হবে। বাট ওইটা কয় প্রকার? ওইটা হচ্ছে 4 প্রকার। তাহলে মানব দেহে রক্ত সংবহন আসলে ওইটাকেই ব্যাখ্যা করতে হবে, বাট কয়টা প্রকারে, কয় ধরনের সংবহনের মাধ্যমে? 4 ধরনের সংবহনের মাধ্যমে। আমরা এখন মানব দেহে রক্ত সংবহনের ওই 4 ধরনের মাধ্যম ইনশাল্লাহ শিখবো। ওকে, তাহলে আমরা এখন কি বলবো? আমরা এখন পড়বো যে এটা মানব দেহে রক্ত সংবহন। ক্লিয়ার? মানব দেহে রক্ত সংবহন আশা করতেছি দেখা যাচ্ছে। হ্যাঁ, আশা করতেছি দেখা যাচ্ছে। এখন দেখো, মানব দেহে রক্ত সংবহন। মানব দেহে রক্ত সংবহনকে আমরা কয়টা প্রকারে ভাগ করব? মানব দেহে রক্ত সংবহনকে আমরা 4টা সংবহনের আন্ডারে ভাগ করব। সেই 4টা সংবহন কি কি আমি বলে দিচ্ছি। মানব দেহে রক্ত সংবহনকে আমরা 4টা সংবহনের আন্ডারে ভাগ করব। তার মধ্যে প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সিস্টেমিক সংবহন। দুই নম্বর হচ্ছে পালমোনারি সংবহন। তিন নম্বর হচ্ছে করোনারি সংবহন। এবং 4 নম্বর হচ্ছে পোর্টাল সংবহন। ওকে, তাহলে মানব দেহে রক্ত সংবহনকে আমরা 4টা সংবহনে ভাগ করব। একটা হচ্ছে সিস্টেমিক সংবহন, পালমোনারি সংবহন, করোনারি সংবহন। আমি আবার বলতেছি, সিস্টেমিক সংবহন, পালমোনারি সংবহন, করোনারি সংবহন, এবং লাস্টেরটা হচ্ছে পোর্টাল সংবহন। এই 4টা সংবহনকে আমরা বলতে পারি হচ্ছে মানব দেহে রক্ত সংবহন। হ্যাঁ, এই 4টা সংবহনকে আমরা কি বলতে পারি? মানব দেহে রক্ত সংবহন। খেয়াল করো, আমরা প্রথমে যে সংবহনটা পড়বো সেটা হচ্ছে সিস্টেমিক সংবহন। আমরা প্রথমে যে সংবহনটা পড়বো সেটা কি সংবহন? সিস্টেমিক সংবহন। তোমরা সবাই মনে রাখবা, সিস্টেমিক সংবহন আর পালমোনারি সংবহন মনে রাখা সহজ। কেন? সিস্টেমিক সংবহন শুরু হবে লেফট ভেন্ট্রিকল থেকে, শেষ হবে রাইট ভেন্ট্রিকলে। সিস্টেমিক পরিবহন শুরু হবে লেফট ভেন্ট্রিকল থেকে, এটা এখান দিয়ে লেফট ভেন্ট্রিকল থেকে, আর শেষ হবে রাইট ভেন্ট্রিকলে। আর পালমোনারি সংবহন শুরু হবে রাইট ভেন্ট্রিকল থেকে, শেষ হবে লেফট ভেন্ট্রিকলে। দেখো আমি এখানে লিখে দিচ্ছি 2 নাম্বার। পালমোনারি সংবহন এর ক্ষেত্রে কি হবে? দেখো, রাইট ভেন্ট্রিকলে শুরু হবে, লেফট ভেন্ট্রিকলে শেষ হবে। খুবই সহজ। তাহলে সিস্টেমিক আর পালমোনারি মনে রাখা পানির মতো সহজ। সিস্টেমিক সংবহন লেফট ভেন্ট্রিকলে শুরু হয়ে রাইট ভেন্ট্রিকলে শেষ হবে, আর পালমোনারি সংবহন রাইট ভেন্ট্রিকলে শুরু হয়ে লেফট ভেন্ট্রিকলে শেষ হবে। দেখো আমি সহজে বলে দিই, তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে শুরু করো সিস্টেমিক সংবহন। লেফট ভেন্ট্রিকল থেকে ও কিসের মাধ্যমে যাবে? অ্যাওয়ার্টা। ওকে, সো অ্যাওয়ার্টার মাধ্যমে ও কোথায় যাবে? দেখো, অ্যাওয়ার্টার মাধ্যমে সে দেহে যাবে। দেহ থেকে সুপেরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে, দেহ থেকে সুপেরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে সে রাইট অ্যাট্রিয়ামে যাবে, আর রাইট অ্যাট্রিয়াম থেকে সে রাইট ভেন্ট্রিকলে যাবে। রাইট অ্যাট্রিয়াম থেকে সে রাইট ভেন্ট্রিকলে যাবে। এই যে গতিপথটা তোমাদেরকে আমরা দেখালাম, এই গতিপথটাই হচ্ছে সিস্টেমিক সংবহন। তুমি বলতে পারো ভাইয়া লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকল পর্যন্ত বুঝলাম, বাট লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকলে যে শেষ কেন হয়ে যাবে সিস্টেমিক সংবহন? কারণ এই রাইট ভেন্ট্রিকল থেকে দেখো পালমোনারি ধমনী শুরু হয়েছে। পালমোনারি ধমনী শুরু হয়েছে মানে পালমোনারি সংবহন শুরু হয়েছে। পালমোনারি ধমনী শুরু হয়েছে মানে পালমোনারি সংবহন শুরু হয়েছে। আমি আবারও বলতেছি, দেখো রাইট ভেন্ট্রিকলে যে সিস্টেমিক থেমে গেছে কারণ এখান দিয়ে পালমোনারি ধমনী শুরু হয়েছে, আর পালমোনারি ধমনীর উদ্ভব ঘটেছে মানে পালমোনারি সংবহন শুরু হয়েছে। তো এই রাইট ভেন্ট্রিকল থেকে এখন ঘুরে এই লেফট ভেন্ট্রিকল পর্যন্ত আসলেই হয়ে যাবে পালমোনারি সংবহন। তাহলে পালমোনারি সংবহন কিভাবে পড়বো? পালমোনারি সংবহন খুবই সহজ। শুরু করবো থেকে রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল থেকে কোন ধমনী? পালমোনারি ধমনী। রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী থেকে কোথায় যাবে? থেকে যাবে ফুসফুস।
থেকে যাবে ফুসফুসে, ফুসফুস থেকে সংক্ষেপে লিখলাম পালমোনারি শিরা, এই পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসবে? লেফট অ্যাট্রিয়ামে, আর লেফট ভেন্ট্রিকল থেকে যাবে লেফট ভেন্ট্রিকলে, লেফট অ্যাট্রিয়াম থেকে যাবে লেফট ভেন্ট্রিকলে। আমি একটু বড় করি তাহলে বুঝতে পারবো তোমরা, একটু উপরে নেই, দেখো তাহলে পালমোনারি সংবহন শুরু হবে কোত্থেকে? লেফট ভেন্ট্রিকল থেকে, সরি এই যে রাইট ভেন্ট্রিকল থেকে, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী থেকে, পালমোনারি ধমনী কোথায় নিয়ে যাবে? ফুসফুসে, ফুসফুস থেকে কোথায় আসবে? পালমোনারি শিরায়, পালমোনারি শিরা থেকে কোন অ্যাট্রিয়ামে যাবে? লেফট অ্যাট্রিয়ামে, আর লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকলে যে থেমে যাবে কেন? কারণ লেফট ভেন্ট্রিকল থেকে শুরু হবে, কারণ লেফট ভেন্ট্রিকল থেকে শুরু হবে সিস্টেমিক সংবহন, কারণ লেফট ভেন্ট্রিকল থেকে শুরু হবে সিস্টেমিক সংবহন। হয়ে গেল। তাহলে খেয়াল করে দেখো তো, আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে পালমোনারি সংবহন, সিস্টেমিক সংবহন যেখানে শেষ হবে, পালমোনারি সংবহন সেখানে শুরু হবে। তো সিস্টেমিক সংবহন যেখানে শেষ, পালমোনারি সংবহন সেখানে শুরু, সিস্টেমিক সংবহন যেখানে শুরু, পালমোনারি সংবহন সেখানে শেষ। এই দুইটা পয়েন্ট খেয়াল করো। কি গো বাবা? এই যে তাহলে সিস্টেমিক সংবহন যেখানে শুরু, পালমোনারি সংবহন সেখানে শেষ, সিস্টেমিক সংবহন যেখানে শেষ, পালমোনারি সংবহন সেখানে শুরু। আশা করতেছি তোমরা এই পর্যন্ত যা যা পড়িয়েছে বুঝতে পেরেছো। ওকে, তাহলে এই যে দুইটা আমরা পড়লাম এখন, এই দুইটা হচ্ছে কি? এই দুইটা হচ্ছে একটা হচ্ছে তোমার সিস্টেমিক সংবহন, আর একটা হচ্ছে তোমার পালমোনারি সংবহন। এখন আমরা এই করোনারি সংবহন আর পোর্টাল সংবহন পড়ব। করোনারি সংবহন আর পোর্টাল সংবহন পড়ার জন্য আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের বইয়ে। ক্লিয়ার? করোনারি সংবহন আর পোর্টাল সংবহন পড়ার জন্য আমরা বইয়ে চলে যাব সরাসরি। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমি আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্য দল, বাঁচার লড়াই, আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল, কোথায় দাঁড়াই, কথার ওপর কেবল কথা, সিলিং ছুতে চায়, নিজের মুখের আয়নায় আদল, লাগছে অসহায়, তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান, তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমি আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। এখন আমরা কি সংবহন পড়বো? এখন আমরা পড়বো হচ্ছে করোনারি সংবহন। আচ্ছা, তো এখন আমরা কি পড়বো? দেখো, এখন আমরা পড়বো হচ্ছে করোনারি সংবহন। তোমাদেরকে একটু আগে আমি বলে দিয়েছি করোনারি মানে হচ্ছে হৃৎপিণ্ড। তোমাদেরকে একটু আগে আমি বলে দিয়েছি যে করোনারি, এই করোনারি মানে কি? হৃৎপিণ্ড। হ্যাঁ, তোমাদেরকে একটু আগে বলে দিয়েছি যে করোনারি, এই করোনারি মানে হচ্ছে হৃৎপিণ্ড। তাহলে করোনারি মানে কি বলো? করোনারি মানে হচ্ছে হৃৎপিণ্ড। হ্যাঁ, তাহলে করোনারি মানে কি? হৃৎপিণ্ড। তাহলে যে সংবহনের মাধ্যমে, আচ্ছা এখন দেখো যেটা বলতেছি, করোনারি, করোনারি মানে হচ্ছে হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ড তার জীবনের স্বাভাবিক ক্রিয়াকলাপ সম্পন্ন করার জন্য তারও তো অক্সিজেন যুক্ত রক্ত লাগে, তো সে ওই যে অক্সিজেন যুক্ত রক্তটা যে পদ্ধতিতে নেয় ওটা হচ্ছে করোনারি সংবহন। তাহলে খেয়াল করো তো, সে হৃৎপিণ্ড অক্সিজেন কোত্থেকে নিবে? সিস্টেমিক ধমনী থেকে। তোমরা সবাই জানো এই সিস্টেমিক ধমনীর নাম হচ্ছে অ্যাওর্টা। এই সিস্টেমিক ধমনীর নাম কি? অ্যাওর্টা। ওই অ্যাওর্টা থেকে সে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ড নিবে। এই অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয় কিসের মাধ্যমে? ধমনীর মাধ্যমে। তাহলে হৃৎপিণ্ড ধমনীর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত নিবে, নিল। হৃৎপিণ্ড যে ধমনীর মাধ্যমে রক্ত নেয় তার নাম করোনারি ধমনী।
হৃৎপিণ্ড রক্ত নেওয়ার পরে ওটা হৃৎপিণ্ডের কোথায় চলে যাবে? হৃৎপিণ্ডের প্রাচীরে চলে যাবে, হৃৎপ্রাচীরে। হৃৎপ্রাচীরে ওইটা ব্যবহার করবে, তখন এই অক্সিজেন যুক্ত রক্তটা কিসে পরিণত হবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তে। এইবার আমরা জানি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কিসের মাধ্যমে বের হয়? শিরার মাধ্যমে। তাহলে হৃৎপিণ্ড থেকে বের হইছে, তাহলে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা করোনারি শিরার মাধ্যমে দেখো কোথায় চলে আসবে? রাইট অ্যাট্রিয়ামে। এই রাইট অ্যাট্রিয়াম থেকে কিন্তু আবার আগের রক্তগুলোর সাথে তারা ওই ফুসফুসে চলে যাবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেন যুক্ত রক্তে কনভার্ট হওয়ার জন্য। তাহলে সহজে খেয়াল করো, হৃৎপিণ্ড অবশ্যই অক্সিজেন যুক্ত রক্ত কোত্থেকে নিবে? আমরা একটু আগে দেখছিলাম যে দেহে অক্সিজেন যুক্ত রক্ত পাঠাচ্ছিলাম আমরা মহাধমনির মাধ্যমে, যে মহাধমনিকে বলা হয় সিস্টেমিক ধমনী। তাহলে মহাধমনি দিয়ে যদি অক্সিজেন যুক্ত রক্ত দেহে যায়, তাহলে মহাধমনি দিয়ে বা অ্যাওর্টা দিয়েই কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডে যাবে। হৃৎপিণ্ড মানে করোনারি, হৃৎপিণ্ডে যাবে যে ধমনির মাধ্যমে, করোনারি ধমনী। হৃৎপিণ্ড থেকে যে শিরা বের হবে, করোনারি শিরা। আর করোনারি শিরা দিয়ে, শিরা মানে কি? শিরা মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করবে। তো যে কোনো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আবার ফিরে আসবে কোথায়? রাইট অ্যাট্রিয়ামে। খেয়াল করে দেখো, এখানেই কিন্তু সুপেরিয়র ভেনা ক্যাভা থেকে আসবে, এখানেই কিন্তু ইনফেরিয়র ভেনা ক্যাভা থেকে আসবে, আবার এখানেই কিন্তু করোনারি শিরা থেকে আসবে। তাহলে সকল ধরনের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ওই রাইট অ্যাট্রিয়ামেই কিন্তু চলে আসবে। ক্লিয়ার? তাহলে আমাদের করোনারি সংবহন শেষ। এবার করোনারি সংবহন পড়ার পরে আমরা লাস্ট যে সংবহনটা পড়বো সেটা হচ্ছে পোর্টাল সংবহন। তাহলে আমরা লাস্ট যে সংবহনটা পড়বো সেই সংবহনটার নাম কি? পোর্টাল সংবহন। ওকে, চলো পোর্টাল সংবহন চলে যাই। পোর্টাল, এই যে পোর্টাল সংবহন কি জিনিস একটু গল্প আকারে বলে দেই। এটা নিয়ে তোমাদেরকে আমি ডিটেলস একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, রেকর্ডেড ভিডিও। এটা নিয়ে অনেক লেখাপড়া আছে। সংক্ষেপে যদি তোমাদেরকে আমি একটু পোর্টাল সংবহন সম্পর্কে বোঝাই, তাহলে পোর্টাল সংবহন হচ্ছে সেইটা, সংক্ষেপে যদি আমি তোমাদেরকে একটু পোর্টাল সংবহন সম্পর্কে বোঝাই, তাহলে পোর্টাল সংবহন সেইটা, তোমরা পোর্ট আল মানে কি? পোর্ট সম্পর্কিত। নামের শেষে আল থাকলে রিলেটেড টু বা সম্পর্কিত বোঝায়। নামের শেষে আল থাকলে রিলেটেড টু বা সম্পর্কিত বোঝায়। যেমন কি? ব্যাকটেরিয়া সম্পর্কিত, ব্যাকটেরিয়াল। ভাইরাস সম্পর্কিত, ভাইরাল। অ্যাট্রিয়া সম্পর্কিত, অ্যাট্রিয়াল। কার্ডিয়া সম্পর্কিত, কার্ডিয়াল। ক্লিয়ার? পোর্ট সম্পর্কিত, পোর্টাল। তো তোমরা সবাই এই পোর্টের নাম শুনছো, তোমরা সবাই এই পোর্টের নাম শুনছো। তোমরা শুনছো ইউএসবি পোর্ট, যে ইউএসবি পোর্টের মাধ্যমে আমরা ল্যাপটপ থেকে ফোনে বা ফোন থেকে ল্যাপটপে ফাইল আদান প্রদান করি। তোমরা শুনছো এয়ারপোর্ট, যে এয়ারপোর্টে আমরা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য ব্যবহার করি। তোমরা শুনছো মোংলা পোর্ট, স্থল বন্দর, স্থল পোর্ট, যেখানে আমরা স্থল পথে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার চেষ্টা করি। তো পোর্ট মানেই হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যম দিয়ে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবা। তো এটার মাধ্যম কি? দেখো দেখো, পৌষ্টিক অঙ্গ সমূহ থেকে রক্ত কোথায় যায়? রক্ত কিন্তু হৃৎপিণ্ডে যায়। তো হৃৎপিণ্ডে যায় যে কোনো জায়গা থেকে। আমাদের যে কোনো জায়গায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হয়ে গেলে সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেন যুক্ত রক্ত পরিণত করার জন্য ফুসফুসে যাওয়া লাগবে। আর ফুসফুসে যেতে গেলে কার কাছে যাওয়া লাগবে? হৃৎপিণ্ডের কাছে যাওয়া লাগবে। তাহলে যে কোনো জায়গা থেকেই কিন্তু রক্তটা আমাদের হৃৎপিণ্ডে যায়, বা হৃৎপিণ্ডে যাওয়ার আগে পোর্ট হিসেবে সে যদি কাউকে ব্যবহার করে, তখন ওই সংবহনকে আমরা বলবো পোর্টাল সংবহন। তাহলে খেয়াল করে দেখো তো, পৌষ্টিক অঙ্গ থেকে, পৌষ্টিক অঙ্গ সমূহ থেকে হৃৎপিণ্ডে রক্ত যাওয়ার আগে একটা মাধ্যম হিসেবে অন্য একটা অঙ্গকে ব্যবহার করছে, যে অঙ্গের নাম হচ্ছে যকৃত, যে অঙ্গের নাম হচ্ছে যকৃত। আর তোমরা সবাই মনে রাখবা, হেপাটো মানে যকৃত, হেপাটো মানে যকৃত, হেপাটো মানে হচ্ছে যকৃত। আর কোনো কিছু শেষে দেখো আল বা টিক যুক্ত হলে সম্পর্কিত বোঝায়। তাহলে যকৃত সম্পর্কিত হেপাটিক, তাহলে যকৃত সম্পর্কিত হেপাটিক। গ্যাস্ট্রো সম্পর্কিত গ্যাস্ট্রিক, প্যানক্রিয়াস সম্পর্কিত প্যানক্রিয়েটিক, ফটোসিনথেসিস সম্পর্কিত ফটোসিনথেটিক, মাইটোসিস সম্পর্কিত মাইটোটিক। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখো তো, যেটা বলতেছিলাম, পৌষ্টিক অঙ্গ থেকে রক্ত ডিরেক্টলি হৃৎপিণ্ডে যাওয়ার আগে পোর্ট হিসেবে যকৃতকে ব্যবহার করছে। তাহলে এই যে পোর্টাল তন্ত্র, এই পোর্টাল তন্ত্রকে আমরা কি পোর্টাল তন্ত্র বলবো? হেপাটিক পোর্টাল তন্ত্র। তাহলে এই পোর্টাল তন্ত্রকে আমরা কি পোর্টাল তন্ত্র বলবো? এই পোর্টাল তন্ত্রকে আমরা যে পোর্টাল তন্ত্র বলবো তার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্র। তাহলে এই পোর্টাল তন্ত্রকে আমরা যে তন্ত্র বলবো তার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্র। কি পোর্টাল তন্ত্র? হেপাটিক পোর্টাল তন্ত্র। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখো তো, পৌষ্টিক অঙ্গ থেকে যকৃতে যাবে, যকৃত একটা পোর্ট, হেপাটিক পোর্ট। তাহলে কোন শিরার মাধ্যমে যাবে? হেপাটিক পোর্টাল শিরা। যকৃত মানে হেপাটো, তাহলে যকৃত থেকে যে শিরা বের হবে হেপাটিক শিরা। আর সকল জিনিস আমরা সবাই জানি হৃৎপিণ্ডের রাইট অ্যাট্রিয়ামে যাবে। রাইট অ্যাট্রিয়ামে যকৃত নিচের দিকে থাকে, কোন ভেনা ক্যাভা দিয়ে যাবে? ইনফেরিয়র ভেনা ক্যাভা। তাহলে সহজ, পৌষ্টিক অঙ্গ থেকে
হৃৎপিণ্ডে যাওয়ার আগে যকৃতে যাবে, যকৃত একটা পোর্ট, তাহলে এখানে পোর্টাল শিরার মাধ্যমে যাবে, যকৃত মানে হেপাটো, হেপাটিক পোর্টাল শিরা, তাহলে পৌষ্টিক অঙ্গ থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে হেপাটো বা যকৃতে যায়, হেপাটো বা যকৃত থেকে হেপাটিক শিরা বের হয়ে ইনফেরিয়র ভেনা কাভায় আসে, থেকে হৃৎপিণ্ডে চলে যায়। এই হচ্ছে আমাদের পোর্টাল সংবহন। তাহলে আশা করতেছি তোমরা পোর্টাল সংবহনটাও কিন্তু বুঝতে পেরেছো। তাহলে আশা করতেছি তোমরা পোর্টাল সংবহনটাও কিন্তু বুঝতে পারছো। ক্লিয়ার? পোর্টাল সংবহনটাও তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের এই অধ্যায় আলোচনা শেষ। এখন আমরা যে অধ্যায়টা আলোচনা করব সেই অধ্যায়টা হচ্ছে কোনটা? সেই অধ্যায়টা হচ্ছে চলন এবং অঙ্গ সঞ্চালন, অর্থাৎ সপ্তম অধ্যায়। তাহলে আমরা জুওলজির এখন যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টার নাম হচ্ছে চলন এবং অঙ্গ সঞ্চালন, অর্থাৎ সপ্তম অধ্যায়। কোন অধ্যায় বলো? সপ্তম অধ্যায়। হ্যাঁ, এই চলন এবং অঙ্গ সঞ্চালন এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। এখান দিয়ে এমসিকিউ প্রশ্ন বেশি আসে, আর তারপরেও তোমরা যে কয়েকটা প্রশ্ন পড়ে যাবা সেই কয়েকটা প্রশ্ন আমি তোমাদের একটু লিখে দিচ্ছি। রিটেনের জন্য খুবই কম ইম্পর্টেন্ট, তাও বলে দিচ্ছি। রিটেনের জন্য তোমরা এখান দিয়ে পড়বা হচ্ছে লিভার তন্ত্র, এটা রিটেনেও আসতে পারে, এমসিকিউ আসতে পারে, লিভার তন্ত্র। এরপর তোমরা পড়বা হচ্ছে পেশি টান দেয় না কিন্তু ধাক্কা দেয়, পেশি টান দেয় না কিন্তু ধাক্কা দেয়, পেশি টান দেয় না কিন্তু ধাক্কা দেয়। ঠিক আছে? হাই আন্দাজে বললে হয়ে গেল। পেশি কি টান দেয় না ধাক্কা দেয়? ধাক্কা দেয় না, টান দেয়। ক্লিয়ার আমার কথা? পেশিতে টান পড়ে কিন্তু কি দেয় না? ধাক্কা দেয় না। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, যেটা আমরা বলতেছি পেশিতে টান পড়ে ধাক্কা দেয় না। এরপর আমরা কি পড়বো? সংকোচন প্রসারণ পেশি, সংকোচন প্রসারণ পেশি। এরপর আমরা পড়বো কি? হ্যাবার্সিয়ান তন্ত্র, হ্যাবার্সিয়ান তন্ত্র। এরপরে কি পড়তে হবে? 3 ধরনের পেশি, কি কি? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। এরপরে কি পড়তে হবে? আদর্শ কশেরুকার গঠন, আদর্শ কশেরুকার গঠন। তো আজকে আমি তোমাদেরকে এগুলো লিখে দিলাম। হ্যাঁ, সেই টপিকগুলো আমরা পড়ে ফেলবো ইনশাল্লাহ, বাট আজকে না। আজকে আমরা যে টপিকটা পড়লাম এগুলো তোমরা ভালোভাবে আইডিয়া মাথায় রাখো। আমরা নেক্সট ক্লাসে তোমাদের এই অধ্যায়টার সাথে বোটানির একটা ছোট অধ্যায় শুরু করবো, ইনশাল্লাহ তোমরা ভালো করে বুঝতে পারবা। আজকে তোমাদেরকে যা সাজেশন দিয়ে রাখলাম এই অধ্যায় থেকে কি কি পড়বা এই জিনিসগুলো একটু লিখে নাও সবাই, বা একটা স্ক্রিনশট দিয়ে নাও। আমরা নেক্সট দিন কিন্তু এইগুলাই পড়বো, তো তোমরা এইগুলা সম্পর্কে একটু আগের থেকে রিডিং করে নিলে তোমার জন্য বুঝতে সহজ হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে।